সাংবাদিকরা প্রশ্ন করার সময় ঘুরে পেছায় বলে যে ওনার তো পাসপোর্ট নাই, ওনার তো নাই, কিন্তু উনি বলছেন এটা ওনার সমস্যা, আমার সমস্যা না, উনি কেমনে আসবেন। তার মানে কি শেখ হাসিনা আসার পথ উন্মুক্ত, এটা তারা কোথাও আটকানো যাবে না, সে বাংলাদেশের নাগরিক, উনি স্পষ্ট বলছেন। তিনি বাংলাদেশের একজন ফাঁসির আসামি হলো, তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশের সারেন্ডার করতে চান, সেখানে হয়তো সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবেন। এখানে উনি ওনার মতো করে পলিটিক্স করতেছেন, বাট দ্য পলিটিক্স, এখানে পলিটিক্স এটা প্রশ্নই না, তিনি আসলে ওনার অ্যারেস্ট হবেন, এটাই তো স্বাভাবিক। উনি আসে তো অ্যারেস্ট হবেন, এটাই স্বাভাবিক। ওনাকে তো মুক্ত রাখা হবে না, কারণ ফাঁসির আসামি, ওনাকে কোনো না কোনো ভাবে আদালতে সোপর্দ করতে হবে, আদালতে নিয়ে যেতে হবে। তো আদালতে নিয়ে যেতে হলে ওনাকে অ্যারেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে, এখানে কোশ্চেনটা আসছে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুলিশ বাহিনী বা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে সশরীরে নিজে উনি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করতে পারবেন কিনা, এই সুযোগ দেবে কিনা, কোশ্চেনটা এই জায়গায়। উনি তো আসবেনই, আসার সঙ্গে সঙ্গে তো উনি আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দেয়, সে আইন শৃঙ্খলা বাহিনী ওনারে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে নাকি আদালতে সোপর্দ করবে, আদালতে যেতে দেবে, কোনটা? পার্থক্য এইটুকু, সামান্য একটু নিয়ে এত বেশি আমি জানি না এটার মধ্যে কি এখনো কেন সাংবাদিকদের মধ্যে এই কনফিউশন আছে যে শেখ হাসিনা আসলে তাকে আত্মসমর্পণ করতে দেয়া হবে না। এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার, আত্মসমর্পণ, বাট উনি তো আত্মসমর্পণই করছেন, ঢোকা মাত্রই তো আত্মসমর্পণ হয়ে যাবে। হ্যাঁ, উনি আদালত শব্দটা যে জিজ্ঞেস করতো, উনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে পারবেন কিনা, এই সুযোগ উনি পাবেন কিনা, এইটা হলো কোশ্চেনটা থাকা উচিত। আইনমন্ত্রী দুষ্টু মানুষ আছেন, চালাক মানুষ আছেন, উনি সাংবাদিকদের চেয়ে অতিরিক্ত চালাক। তিনি বলছে তিনি আগে অ্যারেস্ট হয়ে যাবেন, মানে আদালতে যায়, উনিও বলেন না তাকে আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হবে না, এটা বলেন নাই, বলছে উনি আসবেন, ওনাকে আগেই অ্যারেস্ট করা হবে। আসলে পুরো বিষয়টা হলো ফানি আর কি, ফানি জিনিস নিয়ে আমরা আলোচনা করি এবং ফানি বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয় হয়, আমাদের সাংবাদিকদেরও আলোচ্য বিষয় হয়, তার চিন্তার এইটা হয়। একজন সাংবাদিক জিজ্ঞেস করছে ওনার তো পাসপোর্ট নাই, আসবেন কেন? বাংলাদেশের নাগরিক, ওনার পাসপোর্ট থাক বা না থাকে, উনি বাংলাদেশে ল্যান্ড করবে, এগুলো স্বাভাবিক। আর কিভাবে আসবে? এখন সে ধরেন উনি প্লেনে যদি আসতে চান, আমি আবারও অনেকবার আপনার প্লেনে যদি আসতে চান, বাণিজ্যিক প্লেনে উনি আসতে পারবেন না, কারণ বাণিজ্যিক প্লেনে ওনার ট্রাভেল ডকুমেন্ট লাগবে, মানে বাণিজ্যিক প্লেনে আসতে পারবেন। বাংলাদেশে ওই প্লেনটা ওনাকে বাণিজ্যিকভাবে টিকিট বেচতে পারবেন না, সো উনি পারবেন। বাট উনি যদি মনে করেন যে উনি প্রাইভেট জেট নিয়ে আসবেন, ওনার আটকাবে বাংলাদেশের আকাশে আটকাবে প্লেনটাকে? ওই প্লেনটা কি উনি বলে কয়ে আসতেছেন যে রওনা দিবেন, যে বলে কয়ে আসবে কোন রুটে সে আসতেছে? হয়তো বাংলাদেশের এয়ার স্পেসে ঢোকার সময় বাংলাদেশকে জানাবে, তার আগ পর্যন্ত একটা ট্রান্সপন্ডারই অফ থাকবে, আপনি নিশ্চিত থাকেন, যেটা তাকে নিয়ে যাওয়ার সময় যেটা করা হয়েছে। বাংলাদেশে আসার আগে ওনার এই পারমিশনটা চাওয়া, তার আগ পর্যন্ত ওই যেটা দিয়ে ট্র্যাক করা যাবে সেটা চালু থাকবে না। সো উনি যখন বাংলাদেশে ঢুকবেন, তারপরে কি হবে? তারপরে ওনাকে জেট ফাইটার দিয়া ওনাকে নামাবে, নামায় অ্যারেস্ট করবে, এই তো। এটা হলো উনি যদি প্রাইভেট জেট লিয়ে এসে পড়ে, উনি কাউকে জানালেন না, বাংলাদেশে এয়ার স্পেসে ঢুকলেন, তখন আমাদের কি হবে? বিমান বাহিনীর ফাইটার প্লেনগুলো উড়ে যায়, ওনাকে পাহারা দিয়ে ওই প্লেনটাকে নামাবে, ওনাকে অ্যারেস্ট করবে, এই তো প্রক্রিয়াটা। আচ্ছা, এটা হলো একটা সিনারিও। আরেকটা সিনারিও, যদি বাই রোডে আসেন, দেখেন উনি বাই রোডে এখন ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়া থেকে উনি একটা গাড়ি নিয়ে চলে আসলেন, ওনার বিশাল ধরেন তারেক রহমান যেরকম এই যে বিশাল একটা বাস নিয়ে উনি বগুড়া যান, টুকরা যান, এরকম বিশাল কয়েকটা বাস নিয়ে উনি আসলেন। কোথায় আসবেন? যে কোনো বাংলাদেশের যে কোনো বন্দরে আসবেন, ল্যান্ড পোর্টে আসবেন, যে কোনো জায়গা দিয়ে আপনার যে কয়টা ল্যান্ড পোর্ট আছে যে কোনো একটা ল্যান্ড পোর্টে উনি আসবেন। তা আসার পরে কি হবে? ওনার ওই গাড়িতে আসতে পারবেন না, উনি ওই গাড়িতে আসতে কোনো বাধা আছে? প্লেনে এসে না একটু সমস্যা যে উনি বাণিজ্যিক প্লেনে আসতে পারবেন না, কিন্তু প্রাইভেট জেটে তো ওনার বাধা নাই, প্রাইভেট কারে কি ওনার বাধা আছে? আমি এই সিম্পল জিনিসগুলো আমি অনেক বুঝাইছি, বিশ্বাস করেন। আমি জানি না আমাদের সাংবাদিকরা কিনা, ওনার আসতে বাধাটা কোথায়? এই জিজ্ঞেস করা যে ওনার পাসপোর্ট না উনি আসতে পারবেন, অনেক আশ্চর্য ব্যাপার। উনি আসবেন, এসে যে কোনো একটা বন্দরে আসবেন, বন্দরে এসে বাংলাদেশ ইমিগ্রেশনের দিকে ঢুকবেন,
ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হবেন, সেটা তো ওনারা কেউ বাধা দিবে না। ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হবে, পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়বে, শেষ। তার বাংলাদেশের পুলিশ আসবে, পুলিশ এসে বাংলাদেশের পুলিশ তাদের ধরবে, এই তো, আর কি। ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হবেন, পার হয়ে ওটা তো তাকে কেউ বাধা দিবে না। উনি পার হতে চাচ্ছেন, যান গা আপনি। বাংলাদেশ ইমিগ্রেশন আসবেন, আসার পরে ওনারা এই ইমিগ্রেশন পুলিশ অ্যারেস্ট করবে, এই তো, আর কি। নাহলে আগে থেকে আর্মি যা দাঁড়ায় থাকবে ওনাকে ধরার জন্য, আগে থেকে পারলে র্যাব যা দাঁড়ায় থাকবে, অনেকে দাঁড়ায় থাকবে, পারলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাঁড়ায় থেকে ওনারা অ্যারেস্ট করবেন, কোনো অসুবিধা নাই তো। আইনমন্ত্রী থাকতে পারে, আইনমন্ত্রীও থাকতে পারে, পারলে প্রধানমন্ত্রী ওখানে যা হাজির দিতে পারেন যে ওর অ্যারেস্টের যে প্রক্রিয়াটা পুরো আমি প্রত্যক্ষ করবো, মনিটর করবো। আনন্দ আনন্দ উপভোগ করার জন্য যেতে পারেন। তো ওনার আসার ব্যাপারে আমি জানি না সাংবাদিকদের এটা কি ধরনের কোশ্চেন। উনি বাংলাদেশের নাগরিক, পৃথিবীর কোনো আইন ওনাকে আটকে রাখতে পারবে না কোথাও, উনি আসতে চাইলে। শুধুমাত্র বাণিজ্যিক প্লেনগুলোর ব্যাপারে ওনার একটা সমস্যা, আর তো কোনো সমস্যা আমি দেখি না। আর যদি আরো ওনার, আপনি কি মনে করেন যে শেখ হাসিনা এতদিন দেশ চালিয়েছেন, এত বড় নেত্রী, সেই 81 সাল থেকে আওয়ামী লীগের সভাপতি, তার জন্য তার একটা বন্ধু নাই যে বন্ধুটা তাকে একটা জেট প্লেন দিবে না? বিশ্বাস হয় আপনার এটা? উনি যদি চায় কত আমির, একটা নাই 3-4টা দিতে পারে যে তোমার সঙ্গী সাথী যা আছে সব নিয়ে যাও। মানে কত মিডল ইস্টের কত আমির ওনারে প্লেন দিবে, এটা আমিররা দিবে। কারণ কি, আমিররা তো ভবিষ্যৎ দেখতে পায়, তারা তো বন্ধুত্ব হলো তাদের ভবিষ্যতের জন্য আছে, এখনকার বন্ধুত্ব আছে, ভবিষ্যতের বন্ধুত্ব আছে। উনি যদি চান একটা প্রাইভেট জেট মানে নেওয়াটা ওনার ব্যাপার না। আর উনি যদি ল্যান্ডে আসতে চান তো কোনো সমস্যাই নেই। ওয়ার্স্ট কেস সিনারিও, এবার আমি ওয়ার্স্ট কেসটা যেতে পারি। ওয়ার্স্ট কেস সিনারিটা কি হতে পারে? বাংলাদেশ আগে থেকে উনি ঘোষণা দিলেন যে উনি 16 তারিখ আসবেন, সেই ধরেন ঘোষণা দিলেন, বাংলাদেশ আগে থেকে তার এয়ার স্পেস অফ করে দিল, কোনো প্লেন তাদের পারমিশন ছাড়া ওখানে ঢুকতে পারে না। এয়ার স্পেস হবে, বাংলাদেশ বিমান বাহিনী পুরো এয়ার স্পেস পাহারা দেওয়া শুরু করলো। আরে ঘুরে ঘুরে আমাদের যা মেঘ আছে আর যা যা আছে, আমাদের বড় বড় প্লেন কি কি আছে আমি তো জানি না, সে বড় বড় প্লেন দিয়ে সারা বাংলাদেশের এয়ার স্পেস কভার করলো। 17 প্লেন উঠাইয়া পুরো বাংলাদেশের এয়ার স্পেস কভার করে ফেললো। ওকে, কভার করলেন। এখন শেখ হাসিনা এখানে ঢুকবেন, শেখ হাসিনা যদি ভারতকে রাজি করাতে পারেন, কতগুলো সিনারিওর কথা হচ্ছে, ওয়ার্স্ট কেস সিনারিও। ভারতকে উনি রাজি করালেন যে আমাকে তুমি আর বাংলাদেশে পৌঁছায় দিয়ে আসো, তোমরা তো আমার বাংলাদেশ থেকে নিয়ে আসছো, তখন হয়তো ইন্ডিয়া বলবে তোমাদের দিয়ে গেছে, তোমার তো দিয়ে গেছে, এখন আমার একটু দিয়ে আসো। উনি যদি চান যে ইন্ডিয়া তাকে পৌঁছায় দিয়ে যাক, আপনি মনে করেন ইন্ডিয়া তাকে বাধা দিবে? ইন্ডিয়া তাকে এই করবে, এই ফ্যাসিলিটেট করবে না? করবে। যে সম্পর্ক, যে সেই সম্পর্কের ক্ষেত্রে ইন্ডিয়া কি তাকে ফেসিলিটেট করবে? উনি যাচ্ছে আত্মসমর্পণ করতে, তাকে পৌঁছায় দেয় যেখানে তোমরা যুদ্ধ, ইন্ডিয়া যুক্তি দিবে তোমরা যুদ্ধ করতে, তারা বাইনা নিয়ে আসার জন্য। উনি নিজে আসতে চায়, বাধা দিবা কেন? সারা দুনিয়া তখন ওই দিকে তাকায় থাকবে, শেখ হাসিনা আসতে চায়, বাধা দেয়। এখন ওয়ার্স্ট কেস সিনারিওটা আমি বলছি, অন্যান্য ক্ষেত্রে কিন্তু সারা দুনিয়া এরকম তাকায় থাকবে শেখ হাসিনা আসতে চায়, তার প্রোটেকশনটার সিকিউরিটি কিন্তু সারা দুনিয়ার চোখ। এখন ওয়ার্স্ট কেস, ঢুকতেই দেবে না, সারা বাংলাদেশের আকাশ যুদ্ধ অবস্থা করে ফেললো বাংলাদেশ, শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না। প্লেন দিয়া মোটামুটি আমাদের কত 100-200 প্লেন তো আছে নিশ্চয়, নাকি? আমি জানি থাকতে পারে, আমি জানি না 100-200 প্লেন, আমি জানি না কতগুলো আছে। 200 প্লেন দিয়ে পুরো বাংলাদেশ আকাশ পাহারা দিল। ইন্ডিয়া বললো যে আমরা আসতেছি, ইন্ডিয়া সুখোই প্লেন নিয়ে আসবে, সুখোই প্লেনে পাহারা দেওয়া। বাংলাদেশের কাছে সুখোয়ের নখের যোগ্যতা সম্ভাবনা প্লেনও নাই। আমি তো 200টা আমার মস্করা করছি আর কি, গোটা 30টা-40টা আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে আমার। আর সুখোয়ের সাথে মিলানো প্লেন বাংলাদেশে, যেটা F-16 এর সাথে করে, নাড়াই করে, এই প্লেন আছে বাংলাদেশে, ওরা ওইটা নিয়ে ঢুকবে, ঢুকে এসে বাংলাদেশ এয়ারপোর্টে ওনাকে ল্যান্ড করাবে, রাখবে, ওনাকে তার জায়গা মতো পৌঁছায় দিয়ে। যদি ইন্ডিয়া চায়, পারবেন ঠেকাতে? পারবেন না। এই সিম্পল একটা জিনিস নিয়ে আমাদের সাংবাদিকরা কেন এত উত্তেজিত? শেখ হাসিনার পাসপোর্ট নাই, আসবেন কেমনে? ওনারা এত কাহিল, মানে এই সাংবাদিককে আসতে চান না শেখ হাসিনা আসুক, আমার মনে হয়। কিন্তু যারা এই কথাগুলি বলে যে শেখ হাসিনা আসলে এই হবে, সে হবে, কেন? শেখ হাসিনা আসতে সমস্যা কি? তার দেশে আসবে, তার বাপের দেশে আসবে, রাইট? তার বাপের দেশে আসবে, সে এখানে জন্ম নিছে, এখানে গোপালগঞ্জে জন্ম নিছে, সে ফরিদপুরে, তখন তৎকালীন ফরিদপুরে জন্ম নিছে, সে ওই মাটির সাথে তার সম্পর্ক, সে আসবে তার দেশে, আপনি ঠেকাবেন কেমনে?
আমি আমার মতো আম পাবলিক যাইতে পারবো না বাংলাদেশে যদি আমার একটা পাসপোর্ট না, আমার মতো আম পাবলিক পারবে না। আমার মতো কেন আমার মতো আম পাবলিক পারবে না? কারণ আমার ক্ষমতা নাই যে আমি একটা প্রাইভেট জেট ভাড়া করে আমি চলে যাই, আমার নাই। না আপনি বাংলাদেশে মনে আছে একটা টাউট আসছিল, আমি টাউট যদি আসতে পারে বাংলাদেশের 1 নম্বর নেত্রী বা প্যারালালি 1 নম্বর নেত্রী, তিনি আসতে পারবেন না। শুনুন টাউট কেমনে আসছে দেখেন, কোনো ভিসা ছাড়া, কোনো কিছু ছাড়া। একটা টাউট আসছিল মনে আছে ইয়ার সময়, ইন্টারিম ইউনুসের সময়, সে আইসা বলছিল যে ট্রাম্পের ছেলের বন্ধু, মনে আছে? পাকিস্তান থেকে আসছিল একটা ট্রাম্প আসা, আমাদের বিনিয়োগ বোর্ড তার লেগে মোটামুটি সারা বিনিয়োগ বোর্ডতে এই যে কি যেন এই কিনা বিভিন্ন দলের নেতারা ওখানে যে খাইলো না, যে বিনিয়োগ বোর্ডের আমন্ত্রণে যে সেরাটন বা সোনারগাঁওতে যে ওই বাটপাটটা যদি একটা প্রাইভেট জেট নিয়ে বাংলাদেশে ল্যান্ড করতে পারে, শেখ হাসিনা পারবে না? এটা এই উদাহরণগুলি তো বাংলাদেশে আছে। ও কি পাকিস্তান থেকে সরাসরি বললো না, তাকে পাঠিয়েছে কিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী পাঠিয়েছে তার দোস্তের জন্য কি কি হেল্প করার জন্য আসছে বাংলাদেশে, কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে, তার এমন কোন সেক্টর নাই। পরে আমরা খুঁজে পাইলাম যে তার $5 মিলিয়ন, আমরাই খুঁজে বাইর করছি। আমি ভুলে গেছি নাম, কারণ ভুলে যেতে হয়। $5 মিলিয়ন তো সাধারণ ব্যাপার। বাংলাদেশে একটা বিল্ডিং বেচতে $5 মিলিয়ন আপনার হয়ে যায়, এমনি হয়ে যায়। ওই বেটা $5 মিলিয়ন মালিক। বেসিক্যালি সে আসছে হলো কোন একটা মানে ট্রাম্পের কথা বা ট্রাম্পের ছেলের কথা বলছে, কিছু টাকা নিয়ে চলে গেছে পাকিস্তানের শাহবাজ শরীফের কাছে গেছে, ওখান থেকে প্লেন নিয়ে আমাদের দেশে আসছে। ওই বেটা কি ভিসা নিয়ে আসছিল? কি নিয়ে আসছে? এমনি ঢুকে গেছে। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলছে, বিডার ওই ছাগলটার সাথে, এই উড়ন্ত ছাগলটা আছে, উড়ন্ত ছাগলটার সাথে বৈঠক করছে, কত কিছু। তারপর অনেক রাজনৈতিক দলের নেতার সাথে বৈঠক করছে। মনে আছে জামাতের আব্দুল্লাহ তাহের গেছে ওখানে মিটিং করতে ওর সাথে, মনে আছে? এগুলো মনে নেই আপনার? মনে আছে, মনে আছে। আমরাই তো আলোচনা করছিলাম, এনসিপি সবাই আসছে না। তো ওই রাম ছাগল যদি বাংলাদেশে এসে প্রাইভেট জেট আসতে পারে, শেখ হাসিনা প্রাইভেট জেট নিয়ে আসছে, তার সমস্যা। আমি ওয়ার্স্ট কেস সিনারিওটা কথা বলছি। ভারত পাঠাবে সুখোই প্লেন দিয়া, ফাইটার জেট নিয়ে বাংলাদেশে এখান থেকে MiG-29 কিছু একটা আছে, ওইটা দিয়ে আকাশ পাহারা দেবে। হাস্যকর প্রশ্ন, হাস্যকর জিনিস। আমি সাংবাদিকতার এই হাল দেখা, মানে সাংবাদিকতা হয়ে গেছে এখন হলো হি সেড শি সেড, মানে তাদের আর কোনো ভেতরে কোনো খবর নাই। খবর হলো কি, ও আইনমন্ত্রী এই বলছেন, তমুক মন্ত্রী এই বলছেন, এই বলছেন, খালি এটা হলো বিটিভি রিপোর্টিং বা আপনি বিএসএস এর রিপোর্টিং। এই প্রথম আলোর এই রিপোর্টিংটা পুরোটা হলো বিএসএস এর রিপোর্ট। বিএসএস থেকে ছাপাই দিলে কি লাভ, কি অসুবিধা ছিল? এখানে বিশেষ প্রতিবেদক দেওয়ার দরকারটা কি? বিএসএস থেকে ছাপাই দিলেই তো হইতো, কিন্তু কিছু নাই। রাইট, বিএসএস এর রিপোর্ট ঠিকই আছে। তারপরে এক সাংবাদিক মন্ত্রী প্রশ্ন করছেন, মন্ত্রী পাল্টা প্রশ্ন করছেন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যার্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি জানেন কিভাবে? আপনি কিভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে। মানে সাংবাদিকদের প্রশ্ন করছে যে আপনার তো প্রত্যার্পণের কোন চেষ্টা তো পররাষ্ট্র মন্ত্রণালয় করতেছে না, আইনমন্ত্রীকে প্রশ্ন করছে। এটা আইনমন্ত্রীকে করার দরকার কি? এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় করলেই পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর দিতে পারতো। পররাষ্ট্র মন্ত্রণালয় ওরা বলছে যে আসবেন, কি করবে না করে, উনি বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় যে চেষ্টা করতেছে না, আমি তো মনে করছি পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করতেছে। সেও একেবারে হেয়ালি উত্তর দিচ্ছে, শুনেন সে কি বলছে। কি বলছেন, তারা যখন জিজ্ঞেস করেছে যে সরকারের পদক্ষেপ আইনমন্ত্রীর কাছে জানতে চাচ্ছেন, তো আইনমন্ত্রী বলছেন প্রথম কথা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি কিভাবে জানেন? জিজ্ঞেস করছে উল্টা, আপনি কি জানেন? পাল্টা প্রশ্ন। অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। এই প্রশ্ন তো আইনমন্ত্রীর করার কথা না, এই প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয় করার কথা। আইনমন্ত্রী তো তার উত্তর, যেখানে আইনমন্ত্রী বিশ্বাস করে তার পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতেছে, তার পররাষ্ট্র এখানে অলস হয়ে বসে আছে, এটা তো বলবে, সে কোনদিন বলবে না। একদম। অনেকে কমেন্ট করছেন অবশ্য, আর আমরা এই প্রসঙ্গ থেকে পরে আরেক জায়গায় যাব, প্রশ্নগুলা দেখে নেই কোনো প্রশ্ন আছে কিনা। বিপুল ভাই, আপনার বাড়ি কোন জেলায়? আমি সিলেটের মানুষ, মৌলভীবাজার আমার বাড়ি। কেন জানতে চাইলেন ভাই?
জানাই দিলাম। আপনার বাড়ি জ্বালায় দিবে, এখন তো বাংলাদেশে বাড়ি জ্বালানোর প্রক্রিয়া হচ্ছে। সরি, আমি এমনি দুষ্টামি করছি। সাইফুল আমিন ভাই একই জায়গায় উনি প্রশ্ন করছেন রফিক সাহেব, সাইফুল আমিন ভাই এনসিপি তো মার খাওয়ার কারণ কি? আচ্ছা, এটা আসবো আমরা আগে শেখ হাসিনা প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে উত্তরটা নিয়ে নেই। কোন দেশের সরকার প্রধান দেশ থেকে চলে আসার পর আবার নিজ দেশে ফেরত যাওয়ার পর তাকে ফাঁসি দেওয়া হয়েছে? নাজমা আক্তার প্রশ্ন করছেন। এরকম ঘটনা, সরকার প্রধান দেশ থেকে চলে আসার পর আবার ফেরত আসার পরে ফাঁসি দেওয়া হয়েছে। আচ্ছা, পায়ে হেঁটে আসবেন। আচ্ছা, কিভাবে আসবেন? সাইফুল ভাইয়ের কাছে প্রশ্ন, এই দেশটা কি আর কোন দিন ঠিক করার অবস্থা থাকবে? আমার মনে হচ্ছে জামাত শুধু ডিপ স্টেটের শক্তিতে লড়ছে না, তাদের ABC যত রাজাকার ও জঙ্গিদের হাতে একাধিক অস্ত্র আছে। পৃথিবীতে কোনোদিন রাজাকাররা জয়ী হতে পারে না, আলটিমেটলি রাজাকাররা পরাজিত হয়। সো হ্যাপি বোর্ড গেমস, পৃথিবীতে কোনোদিন অপশক্তি জয়ী হতে পারবে না। টুডে অর টুমরো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শুধু, কারণ মুক্তিযুদ্ধ করে দেশ হয়েছে, যেই শক্তির বলে দেশ হয়েছে সেই শক্তি সাময়িকভাবে পরাজিত হইতে পারে, কিন্তু আলটিমেটলি তাদের সাথে রাজাকার, আলবদর, আল শামস, লালবদরের গোষ্ঠী নাতিপুতি জিততে পারে না। প্রশ্ন আসে, আমার বিশ্বাস না। দিস ইজ হোয়াট দি ওয়ার্ল্ড হিস্ট্রি সেইজ। দেশে দুইজন আসছে, তো দুইজন বাংলাদেশে আসছে ফাঁসির আসামি, যারা এসে এখানে মানে সরাসরি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করছে। কোনো বাচ্চারা জায়গার করে না, পাকিস্তান থেকে এসে। সে ঠিকই বলছো। গোলাম আজম তো বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই চলে আসছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের পাসপোর্ট ছাড়া আসছে না, বাংলাদেশে 91-92 সাল পর্যন্ত পাসপোর্ট ছাড়া অবস্থান করছে, নাগরিকত্বহীন অবস্থান করছে। তবে বেলা যেটা বলছেন সেটা হলো যে বঙ্গবন্ধু কন্যার কেন ভিসার ব্যাপার না, যারা ডিবেট করছে তারা বলছে ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্ট, লাইক পাসপোর্ট অর একটা ট্রাভেল টাইম ট্রাভেল ডকুমেন্ট, এটার কথা বলছে, যেটা তারেক রহমান ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আসছেন বাংলাদেশে। করেছেন 2 ঘন্টা। এক পর্যায়ে বৈঠকটা একান্ত বৈঠক হয়েছে প্রায় আধা ঘন্টার মতো, যেখানে ওই যে তারেক রহমানের প্রতিনিধি থাকতে পারে নাই, একান্ত বৈঠক করছে। ও আচ্ছা, প্রথম তো ওই ফরেন অ্যাডভাইজার ছিল। হ্যাঁ, ওকে ওর সাথে মিটিং করে নাই, ওর সাথে আলাদা, খুললের সাথে একদম আলাদা আধা ঘন্টার মতো মিটিং হয়েছে, 1 to 1। আচ্ছা, সাইফুল ভাই, সিলেটের সাবেক মেয়র যে বললো তারা লন্ডন থেকে 10টা প্লেন ভাড়া করে ফিল করে তারা এয়ারপোর্টে নামবে, সেটা কি আদৌ সম্ভব? অসম্ভব তো কোনো কিছু না। আচ্ছা ভাই, আজকের গরম বিষয় নিয়ে আলোচনা করুন। কোন বিষয়ে গরম বলেন? এনসিপির ভাই, তারপর কোনো গরম তো সবই, আজকে প্রতিদিনই গরম। আর আরেকজন লিখছেন যে এরদোগান কিন্তু পাল্টা অভ্যুত্থান করে ক্ষমতা ফিরে পেয়েছেন। এরদোগান কিন্তু কোনো দেশে জানায়নি, তিনি অবকাশে গেছিলেন, আর তারই দেশের আরেক জায়গায় অবকাশে গেছিলেন, তাই তো সাইফুল ভাই? এরদোগান যে সামরিক হয়ে গেল, এরদোগান অবকাশে গেল না থেকে, এই কি বলে তুর্কির রাজধানী। না 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 না, এরদোগানের বিরুদ্ধে যে কু হয়েছে সেখানে এরদোগান থেকে তার নিরাপদ স্থানে চলে গেছে আঙ্কারায়, সেখান থেকে সে পাল্টা জনগণকে আহ্বান জানালো, জনগণ ইস্তাম্বুল দখল করে নিল। এরদোগানের বিরুদ্ধে তো কু সফল হয়নি, তো কোথাও যান নাই। প্রাইম মিনিস্টাররা বা প্রেসিডেন্টরা তো তাদের জন্য সব সেফ হাউস থাকে, সেই সেফ হাউসে গেছে, সে কোথাও পালায় নাই। উল্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আহ্বান জানিয়েছে জনগণকে করার জন্য। তখন ওই যে কি যেন ওই যে সেতুটা যেটা দিয়ে ইস্তাম্বুল দুই ভাগ, ওই বসফরাস এই পার ওপার জনগণ পুরোটা দখল করেছে, একদম পুরোটা দখল করে ফেলছিল। একদম আর্মি তো পরে ব্যাকফুটে গেল, আর্মি তো রাস্তায় নামিয়ে পরে ব্যাকফুটে গেল। না, উনি আবার মোহাম্মদ আতিকুল্লাহ যেটা বলছে নাকি, এরদোগান কিন্তু পাল্টা অভ্যুত্থান করে ক্ষমতা ফিরে পেয়েছিলেন। আমরা জানি না শেখ হাসিনা কোন স্ট্র্যাটেজি গ্রহণ করতেছেন, এই সাংবাদিকরা দেখবেন পাল্টে যাবে। এই একটা কথা, আপনার শেষের লাইনটা কিন্তু আমার পছন্দ হয়েছে। সাংবাদিকরা মুহূর্তের মধ্যে দেখবেন শেখ হাসিনা বলতে বলতে তারা নাই হয়ে যাবে, আপা শেখ হাসিনা বলতে বলতে, তখন তারা আর শেখ হাসিনা বলবে মাননীয় প্রধানমন্ত্রী বলা শুরু করে দিবে। এটা নিশ্চিত, তাই কেন? আমি নিশ্চিত যদি এরকম ঘটনা ঘটে, তারা কি আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতিক্রিয়া এইটা করতে পারে। আচ্ছা,
আকাশপথ, স্থলপথ, পানিপথ, যে পথেই শেখ হাসিনা আসুন, তাতে বিএনপি সরকারের এই কথা হবে কেন যে কিভাবে কোন পথে আসবে? আমরা তো ওনাকে শাস্তি দিতে তোমরা তো ওনাকে শাস্তি দিতে চাও বলো, তাহলে আশা ঠেকাতে চাও কেন? ভয়ে? মারিও ভাই লিখছেন। আচ্ছা, আমরা তো এই বেটার নাম নেই না, উড়ন্ত ডাকি, বুঝছেন? আমরা সবসময় উড়ন্তই ডাকি। প্রিয় আলোচক বৃন্দ, আমার কেন যেন মনে হচ্ছে নেত্রী আগে মেহেরপুরে আম্রকানন হয়েই তার মাতৃভূমি বাংলাদেশে ঢুকবে এবং মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকা হয়ে তিনি ঢাকায় আসবে। আচ্ছা, খলিলুর রহমান সবকিছুতে কোনো কেন না? আচ্ছা, এই সব সাংবাদিকরা আসল খবর যেহেতু বের করতে পারেন না, তাই অযথা প্রশ্ন করেন। খুবই দুঃখজনক। আচ্ছা, খলিলের প্রেস কনফারেন্সে তো কিছু বাইট করতে পারে না, খলিল তো সব উড়াই দিছে। যে সব বিষয় আলোচনা হয়েছে সব বলছে এগুলো হয়নি। আসলে হয়েছে আলোচনা সবকিছুই। হ্যাঁ, এইগুলোই তো সাবজেক্ট। ওখানে সাবজেক্টটাই ছিল হলো করিডোর। তুমি মানবিক করিডোর দিচ্ছ না কেন? আর চীনের সাথে করিডোর এটা না বলো, প্রকাশ্যে না করো। এটা ছিল করিডোর হলো 1 নম্বর। 2 নম্বর হলো এই যে এই কি বলে ট্রাম্প যেটা এই তারেক রহমানের যে কংগ্রেচুলেশন করে যে চিঠি দিচ্ছে, সেই চিঠিতে যে ট্যারিফ এগ্রিমেন্ট হুবহু মেনে চলার জন্য যেটা উনি নির্দেশনা দিয়েছেন, সেটার ব্যাপারে মনে করায় দিয়েছেন। তারপরে কি বলে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, যে জিএসওমিয়া, তারপর আকসা যেগুলো আছে ওগুলো কেন আগাচ্ছে না, এগুলো নিয়ে কথা হয়েছে। তো সরাসরি কথা। আর রোহিঙ্গাদের ব্যাপারটা তো আসছে, রোহিঙ্গাদের ব্যাপারটা আসছে, তোমাদের আমরা টাকা দিই, তোমরা আমার করিডোর দাও না কেন? কারণ রোহিঙ্গাদের খাওয়া হলো আমেরিকা, তো তোমাদেরকে আমি রোহিঙ্গার খাবারের টাকা দিই, আর আমরা একটা মানবিক করিডোর চাচ্ছি, এটা দিচ্ছ না কেন? এইটাই তো আলোচনার বিষয় হয়েছে। এবং একান্তে শেষ পর্যন্ত একান্তে নিয়ে ওরে গ্রিল করছে, একান্তে নিচে আধা ঘন্টা নিয়ে। কিন্তু খুলিলে চেয়ারের খারাপ হয়েছে কেন? খারাপ হয়েছে তো গ্রিল খায়া। এই জন্য বাংলা পাস হয়ে গেছে, বাংলা পাস হয়েছে, ডিনার বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ করে দিছে ওরা। আজকে তো ডিনারও তো নাই, সবই তো ওরা ডিনার প্রোগ্রাম তো ছিল, ডিনার প্রোগ্রাম, কিন্তু ডিনার শেষ পর্যন্ত ওই যে ইউক্রেনের যে জেলেনস্কিরে ট্রাম্প বের করে দিয়েছিল খাওয়ার আগে, বাংলাদেশের অবস্থা সেই রকম হয়ে গেল কিনা, জয়বীরা রাগ করে বলছে যে আমি আর খাবোই না। জানি না, ওরা মানে যেই সব বিষয় আলোচনা সবগুলো না করছে সে, কিন্তু জ্বালানি বিষয়ে কথা হয়েছে, তো জ্বালানি বিষয়ে কথা হয়েছে। তোমরা কবে থেকে আমার থেকে জ্বালানি, তুমি মালয়েশিয়ার কাছে যাও কেন? আমার কাছে নাও না কেন? এই যে ৭১,০৯০,০০০ দেখছেন যে মালয়েশিয়া কি করলো? মালয়েশিয়ার কাছে চাইছে জ্বালানি, মালয়েশিয়া কয় আমাদের 5,000 রোহিঙ্গা আছে, এগুলোর আমরা ইয়েতে পাঠাই দিতে। আর বাংলাদেশ থেকে নাকি 3 ওরা মাহাদিকে পাঠাইছে হলো ভিক্ষার জন্য, জ্বালানি ভিক্ষার জন্য। আর সেখানে উল্টা আনোয়ার দিয়ে কি বলে ইন্টারভিউ দিয়ে বললো যে রোহিঙ্গা 3 লাখ নিয়ে যাবে। মানে ক্যামফ্লেজ তৈরি করছে এই এই কি বলে সার্জিওর আশার সাথে মিলায়, যে রোহিঙ্গারা তো চলে যেতেছে, এই করছে, এটা সব এই মালয়েশিয়া এটা সব ব্যবস্থা করতেছে। মানে চারিদিক থেকে কিন্তু এক ধরনের আপনার ক্লামজি সিচুয়েশন তৈরি করা হয়েছে এই ট্যুরটাকে ঘিরে। তা নাহলে কেন আনোয়ার ইব্রাহিম অল অফ এ সাডেন সার্জিওর যেদিন বাংলাদেশ, সেদিন তিনি কেন ইন্টারভিউ দিয়ে বলতেছেন যে রোহিঙ্গাদের 3 লাখ রোহিঙ্গা করা হচ্ছে? মানে আনোয়ার ইব্রাহিমের ওই ইন্টারভিউটা যদি আপনি একটু পড়েন বা আপনার দর্শকদের বলেন একটু পড়ে দেখতে, ওখানে স্পষ্ট লেখা আছে যে মায়ানমার সরকারের সাথে সম্পর্ক করতে হবে। মায়ানমার সরকারের সাথে সম্পর্ক হয়েছে বলেই আমরা 5,000 পাঠাতে যাচ্ছি এবং বাংলাদেশ থেকে 3,000 পাঠাতে। তার মানে আরাকানের জন্য যদি তুমি করিডোরের কোনো চিন্তা করো, তাহলে তারেক রহমান খবর আছে তোমার। এটা আনোয়ারও কিন্তু দিছে। বুঝছেন যে সাহেব কত ক্লামজি সিচুয়েশন তৈরি করেছে। না, আনোয়ার ইব্রাহিম একদম আগের দিন ইন্টারভিউ দিচ্ছে যে মায়ানমার সরকারের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, আমরা মায়ানমার সরকারকে রাজি করিয়েছি, 5,000 আমাদের দেশে যে 5,000 আছে এদেরকে পাঠিয়ে দেবো, বাংলাদেশ থেকে 3 লাখ পাঠিয়ে দেবো, বাস। আর বাংলাদেশ কোন দিকে যাবে? আর আমেরিকা বলতেছে হ্যাঁ তুমি মায়ানমার সরকারের সাথে সম্পর্ক রাখবো কেন? কেন আমরা তো মায়ানমারে জান্তা সরকারকে উৎখাত করতে চাই, আরাকান আর্মিকে আমরা সহায়তা করছি, এবং আরো 3-4টা আছে যারা মিলে একটা ফ্রেন্ডলি একটা কোয়ালিশন করছে, যারা এই মায়ানমারের জান্তাকে উঠাইছে। তাদের জন্য আমার দরকার, করিডোর দরকার, আমার মানবিক করিডোর দেয় তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য। রোহিঙ্গারা তো এখানে 16 লাখ বসেই আছে, রোহিঙ্গাদের জন্য করিডোর দরকার কেন? ওখানে কি রোহিঙ্গাদের জন্য করিডোর? রোহিঙ্গা তো আমাদের দেশে কক্সবাজারে বসে রয়েছে। ধান্দা হলো কক্সবাজারটাকে টোটালটাই হলো কক্সবাজার বাংলাদেশে হাতছাড়া করা। সো আনোয়ার ইব্রাহিম রে দিয়ে এই ইন্টারভিউটা
কিন্তু আমার ধারণা মাহাদি আমিনকে আসলে জ্বালানি ফালানির জন্য যায় নাই। গেলে তো বানরিম বলতো যে জ্বালানি দিব, বলে নাই তো। আনোয়ার ইব্রাহিম উল্টা কেন হঠাৎ করে ইন্টারভিউ দিয়ে বলতেছে 5,000 রোহিঙ্গা ওনার দেশ থেকে যেগুলো গেছে ওগুলারে পাঠিয়ে দিবে, এটা মায়ানমার রাজি হয়ে গেছে। মায়ানমার 3 লাখ রাজি হয়, মায়ানমার কিন্তু 1,80,000-এর কথা কিন্তু এর আগে লিস্ট করছে। হ্যাঁ। হঠাৎ এটা কেন? হঠাৎ এটা হইলো যে মালয়েশিয়া বাংলাদেশের মানবিক করিডোরের বিরুদ্ধে, মানে আমেরিকাকে এখানে অ্যাক্সেস দেওয়া যাবে না, বুঝছেন? মানে মানবিক করিডোর দিলে এই অঞ্চলটাই পুরোপুরি অমানবিক হয়ে উঠবে। এই জন্যই মানবিক এই সাধারণ জিনিসগুলো কিন্তু যে আমাদের টোটাল পত্রিকাগুলোতে অ্যানালাইসিস করে। কি অ্যানালাইসিস করে? আনোয়ার ইব্রাহিম কেন এই মুহূর্তে এরকম একটা ইন্টারভিউ দিল, এইটাই তো আমাদের খোঁজা উচিত ছিল। ওয়াই? কি কারণে? অল অফ আ সাডেন কি হইলো? বাংলাদেশ সরকার জানে না যে 3 লাখ রোহিঙ্গা যাচ্ছে, এটা আনোয়ার ইব্রাহিম জানে। খেয়াল করে দেখেন আপনি। খলিল তো বলে নাই যে 3 লাখ পাঠা দিচ্ছি, কইছে আজকে কইছে? কারণ এটা নিয়ে গেঞ্জাম হয়েছে। এটাই সাবজেক্ট, করিডোর। এটাই সাবজেক্ট যে বলছে চীনা করিডোর নিয়ে আলাপ হয় নাই, তার মানে চীনা করিডোরটাই আলোচনা হয়েছে যে চীনা করিডোর দিতে পারবে না, ওই করিডোর চাচ্ছে। ওদিকে আনোয়ার ইব্রাহিম ওখান থেকে প্রোটেস্ট করতেছে। আনোয়ার ইব্রাহিম বলছে আমার সাথে মায়ানমার সরকারের কথা হয়েছে, বাংলাদেশ সরকার জানে না, মানুষগুলো থাকে বাংলাদেশে, আর আনোয়ার ইব্রাহিম কয়ে ওদেরকে পাঠা দিবে। পুরোটা কি প্যাচের ভিতরে বাংলাদেশ পড়ছে। এইটার কারণে খলিলের এই চেহারা শুরুতে এরকম খারাপ হয়েছে। জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ, আরো জটিল। তারেক রহমানের সরকার নিজেদেরকে জটিল অবস্থায় রাখলে তো এরকম হবেই। আপনারা তো জটিল করছে। আমরা ওই যে টমেটো মিনিস্টার কাছে না সে স্ট্যাটাস দেয়, বলে কি বলতেছে, আমাদের দেশে নাকি আমরা ভুল বুঝতেছি, 10% যেছে, এটা আমাদের কোনো ক্ষতি হবে না, 10% আমেরিকা আরোপ করছে, এখন মাত্র আমাদের কমে গেছে, আমাদের 19% থেকে এখন 10% আছে, 9% কমে গেছে আমাদের। ওই রাম ছাগলটা জানে না ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন 2 কান্ট্রিজ। ইট ইজ অ্যান এগ্রিমেন্ট, ইট ইজ নট। সে যেটা ব্যাখ্যা দিচ্ছে যে কোর্ট স্ট্রাইক ডাউন করছে ট্রাম্পের ইয়াকে, ওই যে সে যে নীতিমালার আওতায় 37 কত % করছে, এটা ফেব্রুয়ারি 20 তারিখে সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিছে। যে সে যে ক্ষমতা বলে ওই 37 ওটা করছিল, এইটা তার ক্ষমতা নাই বলে এটা স্ট্রাইক ডাউন করছে, ওই ক্ষমতাটা। কিন্তু 2 দেশের মধ্যে আলোচনা করে যে চুক্তি হয়েছে সেটা বাতিল হয়েছে। ওটা কে বাতিল করলো? এই ছাগলটা আমাদের সাংবাদিকতার বেইজ্জতি করতেছে। এই ছাগলটা তার স্ট্যাটাস আছে, আপনি পড়ে শুনবেন, আপনার কাছে দেন ছাগলের স্ট্যাটাস। সে বলতেছে না না এইটা, আরে ভাই কোর্ট, সুপ্রিম কোর্ট কি বাংলাদেশের সাথে এই আমেরিকার চুক্তি বাতিল করেছে? করে নাই তো। ওটা তো 1 to 1 চুক্তি। আপনার দেশের থেকে দেশের সাথে দেশের যখন চুক্তি হয়, সেই চুক্তি কি কোনো কোর্ট বাতিল করে? এটা তো দেশের তৈরি। এখানে তো ট্যারিফের প্রশ্ন না, প্রশ্ন তো শুধু ট্যারিফ না, এখানে সিকিউরিটির প্রশ্ন, এখানে ইকোনমিক প্রশ্ন, এখানে বাংলাদেশের উপর কত রকম শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে। এবং ট্রাম্প চিঠি দিয়েছে, ওই চিঠি দিয়ে বলে যে তুমি এই রেসিপ্রোকাল যে ট্যারিফের যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তির আওতায় তুমি আমার এই করবা। আর আমাদের এই রামছাগল টমেটো মিনিস্টার ওয়াশিংটনে বসে এটা প্রচার করতেছে। আরে ভাই, কোর্টের অর্ডারটা পড়ো না, ইউএসটিআর কি বলছে ওটা পড়ো না। ইউএসটিআর বলছে ইটস ভেরি মাচ অ্যাক্টিভ দিস এগ্রিমেন্ট, কারণ এটা 2 দেশের মধ্যে এগ্রিমেন্ট। আর ইউএস এর যে কোর্টের যে রায় দিয়েছে, কোর্টের রায় দিয়েছে হলো ওদের কি বিরাট লেখা। এটা আপনি দেখেন, এটা হলো যে যেটা বলে বলে কোর্ট এটা দিয়েছে, বাদ দিয়েছে, সেটা কি যেন ছিল আমার কাছে। আমি কিছুক্ষণ আগেও এটা নিয়ে কথা বলেছি। অনেক বড় লেখা, এই যে বাইর করছি আমি। না যে আমি ওর লেখার কথা আমি বলছি না, আমি বলছি যে বলে কোর্ট ইয়ে করছে, বাতিল করছে, সেটা দাঁড়ান আমি বের করে দিচ্ছি। কেন থাকবে না? বাংলাদেশের এইসব ছাগল পাগলরা বাংলাদেশের কোর্ট অর্ডারটা কিসের উপরে ছিল সেটাই হলো। আপনি একটা পড়েন, আমি কোর্ট অর্ডার। হ্যাঁ, আমি কমেন্ট গুলো দেখতেছি। নাজমা আক্তার লিখছেন, এনসিপি মানুষের মায়া পাওয়ার জন্য যা মার খাচ্ছে। নাজমা আক্তার জানিয়ে রাখি, যে ছেলেটা সিলেটের হবিগঞ্জে, যে ছেলেটা সেদিন চোখ নষ্ট হয়েছে, তার মা বাবা ঘৃণায় তাকে দেখতে যায় নাই।
ডাক্তার মা বাবাকে কল করছে যে আইসা তারা অপারেশন করবে, তারা যেন সাইন করে, ও মা বাবা কেউ যায় নাই, মানে তারা এত অপছন্দ করছে এই ঘটনাটাকে। হ্যাঁ, এরা এনসিপি একটা সিম্পিতি নেওয়ার চেষ্টা করতেছে, ওই যে জুলাই আগস্টে যেরকম একজনকে এই আবু সাইদ বানাইয়া তারপরে সিম্পিতি নিছে, এইভাবে চাইছিল একটা এই কি আলিম চৌধুরী না আলিফ চৌধুরী কি একটা ছেলে, ওর চোখ দিয়ে এবার হয়তো একটা কিছু হবে, কিন্তু গোলাপগঞ্জে গিয়ে আবার মার খাইছে, এখন বলতেছে তারেক রহমানের সন্ত্রাসী। হ্যাঁ, বলছে তারেক রহমান সন্ত্রাসী, গুন্ডা টুন্ডা যদি লেলিয়ে দেয় তাইলে আমরা বলুক, আমরা দেখবো, মানে তাদের পিছনে মানুষ নাই, তারা কিন্তু এখন দেখবে, এটা সত্য, তাদের পিছনে কোনো মানুষ নাই, তারা যে জনসভায় যায় কোথাও কোনো লোক থাকে না। আচ্ছা, তারপরে সুমন লেখছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট ভারত হতে যাবার পরে তালেবান সরকার ফাঁসি দেয় সম্ভবত, তাই নাকি, ভারত থেকে যাওয়ার পর। তারপরে বাংলাদেশ সরকার এখন শেখ হাসিনা ফোবিয়াতে আক্রান্ত, খুব ভালো একজন নিউরো সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করা প্রয়োজন নেতা মন্ত্রীদের, সর্বাণী মুখোপাধ্যায় লিখছেন। এটা ফোবিয়া আছে, শেখ হাসিনা ফোবিয়াতে ভুগতেছে সরকার সবাই। ইতিমধ্যে রাজাকারদের পায়ের নিচ থেকে বাংলাদেশের মাটি সরে গিয়েছে, একেবারে ধানমন্ডি 32 সঠিক বলছেন। আমার মনে মীর হোসেন লিখছেন যে আমার মনে হয় কিছু একটা লুকানোর জন্য বিএনপি আর এনসিপি নাটক করছে, সাইফুল ভাই কিছু বলবেন? আচ্ছা, এটা শেষ হইলে বলবেন, ওই প্রসঙ্গ আগে শেষ পাইছেন সাইফুল ভাই? লেভেল থাকা উচিত, পাও না, আমি একটু আগে ছিল আমার কাছে, আমি বেসমেন্ট থেকে ওটা করছি তো সেখানে ছিল, আমি ওটা কোট করছি আমার অনুষ্ঠানের মধ্যে। শাপলা নয়, পাকিস্তান এটা হলো নামটা হলো IEEPA ট্যারিফস, এইটার আওতায় যে করছে, এটা হলো ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট। এই ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আন্ডারে ট্রাম্প যে 37% আমাদের উপরে বা বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ ইম্পোজ করেছিল, সেই পাওয়ারটাকে বলছে এটা ট্রাম্পকে এই অথরিটি IEEPA মানে ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, যেটা এটাতে ট্রাম্পের এই ক্ষমতা নাই। সো ওইটা ট্রাম্পের ওই ডিসিশনটা স্ট্রাইক ডাউন হয়েছে, কিন্তু ট্রাম্প ওই ডিসিশন স্ট্রাইক ডাউন হয়েছে, কিন্তু যে চুক্তিগুলো হয়েছে সেটা তো আর ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টটা হয় নাই, ওটা তো বাইলেটারাল চুক্তি হয়েছে, ওটা তো নর্মাল ইয়েতে চুক্তি হয়েছে। সো ওই ছাগলটা যখন ওয়াশিংটনে বসে মানুষকে বুঝায় যে এটা স্ট্রাইক ডাউন হয়েছে, তখন কি করতে ইচ্ছা করে? আমার তো মনে হয় ওয়াশিংটন যায় ওর গালের মধ্যে দুটা চড় লাগাই। এদের কাজই তো প্রপাগান্ডা ছড়ানো, মিথ্যাচার। ওই যে কালকে দেখলাম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই যে আমরা এক অধ্যাপককে লিখছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপককে নিয়ে যে আলোচনা করছিলাম, সেখানে ওই ওনার এক ছাত্র আজকে আমাকে বিশাল লম্বা একটা লেখা পাঠাইছেন, আমি আপনাকে পাঠাবো না। উনি বলছেন শুরু থেকেই উনি মৃত্যু, আমরা বলার পরে এখন ওনাদের মনে হয়েছে না, উনি মুরব্বী মানুষ লিখছে নাকি, আমরা একটা দেখার পরেই উনি এগুলো এক গাদা লিখে পাঠাইছেন, শুরু থেকেই উনি মৃত্যু, ওনাকে আমি কোনোদিন মানে শ্রদ্ধা করতাম না, এগুলা লিখছে নাকি। যাই প্রশ্ন, এরা প্রপাগান্ডা ছড়ায়, আর উনি তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোডাক্ট, বুঝছেন? এই যে আপনার টমেটো মিনিস্টার বিশ্ব সাহিত্য কেন্দ্রেরই তো প্রোডাক্ট, তাইলে ওরা টমেটোর মতো করে ভাজে খাবেন না কেন? ওয়াশিংটনে যে সব চাওয়াবাজি করে বেড়াচ্ছে, বাইর না হইলে খাইবো কেমনে? কথা হইতে পারে যে ট্রাম্পের যে বিষয়টা বাতিল হয়েছে, সেই বাতিলের কারণে সে বিভিন্ন দেশের উপরে এটা ইম্পোজ করতে পারে নাই, কিন্তু বায়োলেটারাল চুক্তি যেগুলো হয়েছে সেটা থেকে কেউ যদি বেরিয়ে, হ্যাঁ ইন্দোনেশিয়া বেরিয়ে গেছে, কানাডা বেরিয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, 10টা না 12টা দেশের মধ্যে ইউরোপের অনেকগুলা বেরিয়ে গেছে, কিন্তু আমরা তো বেরোই নাই। আমরা তো ওই চুক্তি বহাল দেবে, শুধু তাই না, আমাদের ক্রয় সংক্রান্ত কমিটিতে গম কেনার জন্য বরাদ্দ হচ্ছে। এই রিসেন্ট ক্রয় সংক্রান্ত কমিটিতে 5 লাখ টন গম কেনার জন্য টাকা বরাদ্দ হয়েছে। তা আপনি তো চুক্তি মানতেছেন, তা আপনি যেটাকে লাইভ আপনি বাতিল করতে পারেন না, আপনি বাতিল করেন নাই, তো সেই চুক্তির বলে যে ট্যারিফ জারি হয়েছে সেটা আপনার নাই, মানেটা কি? আমি এইসব গল্প দেওয়ার কোনো মানে আছে? কোনো যুক্তি নাই। যাক, আমরা মোটামুটি এই খলিল সম্পর্কে একটা ধারণা পেলাম, খলিল সাহেব মনে কষ্ট পাইছেন সবকিছু মিলাইয়া। তবে সাইফুল ভাই, এই যে আলোচনা হলো,
আর উনি বের হয়ে সবকিছু না করলেন, তার মানে আলোচনা চলমান, আগামীতে এটা চলবে যতক্ষণ পর্যন্ত আমি কোনো শর্ত ডাই ডাউন করে না। আপনি যখন কোনো শর্তের অধীনে একবার কেউ করছেন, তো ওইটা ডাই ডাউন করবে না। আপনার কেউ তো করছেন, আপনার এই খলিল করিডোরের কথা কয় নাই, নিজে খলিলই তো প্রথম করিডোর দিল। তারপরে জাতিসংঘ মহাসচিব এসে বলছে, পরে ইউনুস বলেও পরে আবার ওই সময়তে ইউনুস এই পরিমাণ উত্তেজিত হইল যে জাতিসংঘের উনি সমুদ্রের অধীশ্বর হইতে চাইলেন, মনে হয় আপনার? মনে আছে সমুদ্রের অধীশ্বর হইতে চাইছেন। আমরা একটু সামনের দিকে আগাই। আমরা শেষের দিকে চলে আসছি অবশ্য। একজন যে বলছেন এই যে এনসিপি আর বিএনপির এই নাটকের পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা। হ্যাঁ, আমি তো গণক না ভাই, আমি কি না, ওনার প্রশ্নটা কিরকম জানিছিল, আমি আবার এখানে রহস্যের কিছু নাই, মানুষের স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, এটা হলো আর কিছুই না। আপনি সারাক্ষণ একজনকে গালি দিতে থাকবেন আর সে চুপ মেরে বসে থাকবে। সারাক্ষণ আপনি ছাত্র দলে বলছেন সন্ত্রাসী বাহিনী, তো ছাত্র দল শালা আমার তো সন্ত্রাসী বাহিনী বলেই তো পিটাই এলো আর কি, সন্ত্রাস করে ফেলি। আর ধৈর্য সীমা পারে গেছে। আপনি একটা লোককে তার স্ত্রী নিয়ে আপনি টিটকারি করছেন ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে, তার স্ত্রীকে নিয়ে একটু গেঞ্জাম তো ওঠে নিয়ে, জানেন গোসকে গালাগালি করা নাই না, গোসের স্ত্রীকে নিয়ে গালাগালি করছে সে। বলেন কি? হ্যাঁ, ঘটনাটা তো ওখানে। এটা তো খুবই ডেঞ্জারাস। একজনের একটা আমি স্ট্যাটাস আমি আমার সেলফ স্টুডিও করছি, ওখানে সে বলছে যে এরা গত 2 দিন ধরে কত গালাগালি করতেছে। তারা এই ফজলুর রহমানের এলাকায় কিশোরগঞ্জে গিয়ে ফজা পাগলা বলছে, ফজলু ভাইকে ব্যাপক গালাগালি করছে, ব্যাপক গালাগালি করছে। এখন ঘোষণা দিছে আমি আর কাউকে গালি দেব না, দেখছেন? আমি আর চুপ থাকবো, কথা বলবো না, কথা বল না তো চুপ দেখি কি হয় না। এখন মায়ের খাওয়ার ভয়, চেহারা শুরুতের অবস্থা দেখছেন। আমার তো মনে হয় সে গাঁজাখোর, আমার তো মনে হয় গাঁজা খায় আর সে এরা নেশা করে। আমাদের অনেক টকার আছে, কিন্তু আমাদের দেশে অনেক টকার আছে, অনেক বিখ্যাত টকার আছে, জানেন? 2 পেগ 3 পেগ না খাইলে ওনাদের কথা বাইরে না, কথা। হ্যাঁ, টকার আছে কিন্তু আপনি বিখ্যাত টকার। এখন কিন্তু বলতে পারেন যে আপনাদের একটা বড় মানে একটা বড় পরিষদের সভাপতি বা এরকম কিছু একটা উনি। আচ্ছা, উনি ডায়াগ ল্যাবে গিয়ে ওনার 3 খান না খাইলে উনি কিন্তু কোথাও টকের মধ্যে এরকম আঙ্গুল বাঁকা করে কথা কইতে পারেন না, এরকম আঙ্গুল বাঁকা করে কথা বলবে, দেখবেন যে কে বাজায় কথা বলবে। হ্যাঁ, উনি কিন্তু 3 পেগ খায় আসতে ওনার, না হলে ওনার মুখ দিয়ে কথা বেরে না। এর আঙ্গুল বাঁকা করে হুমকি দেয় যে দেখেন কিন্তু টক শোতে। আচ্ছা, অনেকে কমেন্ট একবার তো ওনারে এক টক শো থেকে বের করে দিতে হয়েছে। বের করে দিতে হয়েছে না, আর তার আচরণ তো শেষ পর্যায়ে তো বিজ্ঞাপন ব্রেকে যায়, তার বের করতে হয়েছে। এরকম বহু জায়গায় সে ঘটনা ঘটেছে। কিন্তু ধর্মকে মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি বোধহয় মঞ্চে বক্তৃতা দিতে কষ্ট হয়, এই জন্য সে গাঁজা গুঞ্জা খায়া আগে নেশা কইরা ইয়াবা খায়া ওখানে যে কি বলে এটা তো বলতে হয়। আমাদের অনেক আছে, কিন্তু আপনি চিনেন কিনা জানি না, আপনি এদের সাথে যদি নাম এসে এদের সম্পর্কে খোঁজ না নেন তাহলে জানবেন না। আমাদের অনেক মানে কি বলে গায়ক আছে যারা 2 চিলিম নাম এরা কিন্তু গাইতে পারে না, মঞ্চে গাইতে পারে না, অনেক আছে। না, এই যে মনে করেন বিয়া বাটিয়া বা খাইয়া বুদ্ধ শক্তি টক্তি সঞ্চয় কইরা বক্তৃতার যায় কি, তো গালাগালি ছাড়া আর কোনো কিছু বাইর হয় না কি, বুঝছেন? আর একটাই গাইলা, একটাই গর্জে, একটাই তর্জে। তারেক রহমানের তো আজকে অকথ্য ভাষায় সার্জিস বকাবকি করছে, আপনি এই ভিডিওটা শুনছেন নাকি? অকথ্য ভাষায় বকাবকি করছে। এটা তো মানে প্রধানমন্ত্রী, আপনি মানেন আর না মানে এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি এটা তো স্বীকার করতে হবে। সেই লোককে আপনি অকথ্য ভাষায় কথা বলতে, ওই যে তারা শেখ হাসিনার গাইলে মজার নিছে, মনে করছে এটা চলতে থাকবে। এর কি এত চলাটা কি এত সহজ? আচ্ছা, বলছিলাম কিন্তু ধর্মকে হাতিয়ার করে যখন রাজাকাররা দেশের সংস্কৃতি নষ্ট করে মানুষকে গোলামির দিকে নেয়ার জন্য দীর্ঘ অনেক বছর ধরে প্রচার চালিয়ে যায়, তখনও কি মুক্তিযুদ্ধের পক্ষ জিতে যায়? এই উদাহরণ কি আছে?
মারিও ভাই প্রশ্ন করছেন, অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষই জিতবে। কি বলেন সাইফুল ভাই, বলবেনই? আমি তো বলছি যে মুক্তিযুদ্ধের পক্ষের জেতার বাইরে কোনো স্কোপ নাই। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা জিততে হবে, রাজাকার আলবদর আলশামসদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করতে হবে, এটা আমাদের এজেন্ডা হইতে হবে। এটাই এজেন্ডা। এদের রাজাকার আলবদর আলশামস লালবদর লাল শামস যা আছে, হ্যাঁ লাল শামস তো নিশ্চয়ই আছে, তো লাল শামস আছে, লাল বদর আছে, এদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক না করা পর্যন্ত তো এই আন্দোলন চলতে থাকবে। বাংলাদেশে এরপরে হবে বিপ্লব, যে বিপ্লবটা হবে কি জানেন, বাংলাদেশের সামাজিকভাবে শেষ করে দাও, এদেরকে থার্ড ক্লাস নাগরিক মানে এরা আমাদের কাজ করে খাবে, অন্য কিছু তাদের দাও, তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং তাদের সাথে কোনো সামাজিক সম্পর্ক বাতিল করে দিতে হবে। সামাজিক সম্পর্ক একদম এটা জরুরি। ব্যবসা বাণিজ্য সব বাজেয়াপ্ত করতে হবে, কইরা এগুলো সরকারের নিয়ন্ত্রণ নিতে হবে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিতে হবে। এইটা এজেন্ডা হতে হবে সেকেন্ড ক্লাস নাগরিক। একজন এটা কি বললেন যে প্রথম জানতে পারলেন, এটা কথা হইল? লোকটা ঠিকই আছে ওইটার উপরে, হ্যাঁ লোকটা ঠিকই আছে ওইটার উপরে, মানে প্রথম জানতে লাল পানি পান করে প্রথম জানতে পারছেন, একজন লিখছেন। আমি না আশ্চর্য বাবা, এটা কি কয়? এটা বহুল আলোচিত। আচ্ছা, এরপরে হচ্ছে শেখ হাসিনার চাওয়া পাওয়া একবার তো এই লাল পানি পান করে তিনি গাড়ি নিয়ে সারা ঢাকা শহর ঘুরছেন আর প্রচার করে বেড়াচ্ছেন, তাকে ডিজিএফআই দৌড়াচ্ছে। না, এরা পানি টানি তো পান করে, এটা তো অস্বীকার করে নাই। আজকে আবার দেখলাম যে গতকাল পানি পান করা কোনো অপরাধ না, পানি পান আমিও করি, কিন্তু আমি পানি পান করে এসে টক শোতে বসে, কিন্তু আমি ওটার কথা বলছি আর কি, যে এই যে মঞ্চের মধ্যে যে আপনি গাঁজা খেয়ে দাঁড়ায় যায়, এটা হলো কথা। যে তুমি জনগণের উদ্দেশ্যে কথা বলছো, তখন তো তুমি মিনিমাম তুমি ইয়াতে থাকো, সোবার থাকবা। তুমি দুই পেক খায় মানে এক পেক খাওয়া তো বাংলাদেশে তো ধরেন দুই পেক খাওয়া গাড়ি চালাইতে পারে, এইখানে আপনি একটু সামান্য খাবেন, আপনার ধরে যদি পায় আপনার লাইসেন্স পুরো শেষ। হ্যাঁ, কোনো কথাবার্তা নেই, আর লাইসেন্স হবে না। আপনি এইগুলা খেয়ে আপনি কোথাও যায় আপনি ইয়াতে পাবলিক করতে ডিলিং করতে পারবেন না। এগুলা কোন যেখানে সবকিছু ওপেন, যে দোকানের মধ্যে পাওয়া যায়, যে কোনো দোকান থেকে কিনে খাওয়া যায়, সেখানে কিন্তু এগুলো এখানের মানুষ মানে আমি এইখানটার কেন আমি প্রশংসা যে এইটা এত ওপেন, বাট এটাকে তারা অ্যাবিউজ করছে না। অ্যাবিউজ তো কিছু মানুষ করেই, কিন্তু আমাদের যখন সমাজের 1 নম্বর 2 নম্বররা, যারা 1 নম্বর 2 নম্বর, যাদের কথায় জনগণ ঝাঁপায় পড়ে, এদের কথাই তো জনগণ ঝাঁপায় পড়ে। এই আঙ্গুল বাঁকা করার কারণে তো বাঁকা আঙ্গুলের দিয়ে তো মানুষে রাস্তায় নামাইছে। সেই বাঁকা আঙ্গুলের মানুষগুলো কিন্তু এরকম। আনোয়ার হোসেন আপনাকে প্রশ্ন করছেন, আপনার কি মনে হয় রোজাররা কি পিঠ বাঁচাতে পারবে গুড়ের কথার অবাধ্য হয়ে? রোজার তো কিছুদিনের জন্য পিঠ বাঁচাই ফেলতেছে, আর কয়দিন, আর মাসখানিক পরে তো সে জাতিসংঘের দিকে চলে যাবে, ছুটি নিক বা না নিক। তার তো এইটা থেকে ছুটি রাখবে নাকি? সে যাইতে চাইলে কেউ তারে আটকাইতে পারবে? আটকানোর শক্তি তো তার নেই। না, সে পররাষ্ট্রমন্ত্রী পদ ছাড়বে না মনে হয়। না, পররাষ্ট্রমন্ত্রী পদ ছাড়বে না, এটা তো জানাই দিছে প্রথম সংবাদ সম্মেলনেই, যে এটা নজির আছে নাকি পররাষ্ট্রমন্ত্রী তাই কেউ এই চেয়ার করা যাবে। আচ্ছা, শেখ হাসিনা ভারতে মাটির নিচ দিয়ে টানেলে করে আদালতে এসে উঠবে, তারেক রহমান এর মাটির তো নিচে নজরদারি বসানোর দরকার। মাটির নিচে নজরদারি লিখছেন, এটা ভালো বলছেন। মাটির নিচে নজরদারি কেমনে বসাইবো? নাজমা আক্তার, আমি কথাটা কিন্তু ফাঁস করতে চাই নাই, আপনারা কেন যে এদিকে ঠেলে দিয়েছেন। আমি বলছি একটা উদাহরণ, আমি আসলে ওই যে কি বলে, এই যে এই ছাগলটা যে রাস্তার মধ্যে খালি হুঙ্কার দেয়, যে সে কথা বলতেছে গোছের বিরুদ্ধে বলতে, কিন্তু তার বউ সম্পর্কে কেন বলতে গেল? তার মানে সে নিয়ন্ত্রণহীন ছিল। এই নিয়ন্ত্রণহীনতার কারণ একমাত্র হলো আপনার উনি সুস্থ ছিল না। তো সুস্থ কি হয়েছে? এটা নেশা সে করছে। নেশা না করলে সে কি করে একজন মানুষ আরেকজনের স্ত্রী নিয়ে কথা বলে? খুবই জঘন্য। এবং মঞ্চে দাঁড়ায় আপনি নাহলে প্রাইভেট টক, ওই যে যেটা ট্রাম্প বলে যে লকার রুম টক আমরা করছি, হ্যাঁ লকার রুম টক, এটা হইতে পারে। বাথরুমের মধ্যে যখন আপনি ব্যায়াম করতেছেন, একসাথে আড্ডা মারলেন, একজনের বউ নিয়ে আলাপ করে, সেগুলো অন্য জিনিস। কিন্তু আপনি পাবলিকলি মঞ্চে দাঁড়ায় আরেকজনের বউরে গালাগালি করতেছেন, হাউকা ওর নেশাগ্রস্ত না হলে তো এটা। আমি এই জন্য নাজমা, আমি কিন্তু কারো সুস্থ মানুষ এটা করতে পারে, কারো তথ্য ফাঁস করার জন্য আমি কিন্তু বলি নেই, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি যে এরা হ্যাজার্ডাস।
এভরিবডি ক্যান, প্রত্যেকের রাইট আছে তার মতো করে জীবনযাপন করার, সে তার মতো, কিন্তু সে ওই তার যে জীবনযাপন মানুষকে এফেক্ট করে সেটা তার রাইট নেই। এই জন্য আমি বলেছি যে আপনি টকশোতে আসবেন, আপনার 2 পেগ মেরে আসতে হবে, এটা খুব অন্যায় কথা। কারণ আপনি নিয়ন্ত্রণহীন, তখন আপনি কি বলতেছেন আপনি জানেন না, আপনি উস্কাইতেছেন না গালি দিতেছেন কিছু জানেন না, তো কিচ্ছু জানেন না। পরের দিন সকালে কিছুই মনে থাকে না তার। হ্যাঁ, এইটা দেখছি মারিয়া ওবায়দ এবং গিয়ে প্রশ্ন করছেন অরূপ দুজনেই, এই রাশিয়া ভারতীয় রুপির মাধ্যমে বাংলাদেশের লেনদেন করতে যাচ্ছে, ডলার নয়। হ্যাঁ, এটা তো বহু এইটা- আগের খবর। হ্যাঁ, বহু আগে এটা আবার নতুন করে আলোচনায়। পরশুদিন না না, এটা রূপপুরের টাকা দিতে পারতেছে না রাশিয়াকে, যে কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আছে, ডলার দিয়ে দিতে পারতেছে, বাংলাদেশের ডলার কিন্তু রাশিয়া দিতে পারে না। এটাই দেখেন, ওই রামছাগল ওয়াশিংটন আবার উদাহরণ। ওই রামছাগল বলে ওই চুক্তি নাই, ও মানে ওই চুক্তির আওতায় এগুলো নাই, কিন্তু আবার ওই চুক্তির আওতায় কিন্তু বাংলাদেশের এটা বাধ্য হয়েছে, দিতে পারছে না। তাদেরকে টাকা দিতে পারতেছে না। সেই কারণে ভারতীয় রুপিতে এখন রাশিয়া প্রস্তাব দিচ্ছে এটা দেওয়ার জন্য। এটা পরশুদিনের ঘটনা, পরশুদিনের ঘটনা, সেটা পরশুদিন মানে বুধবারের ঘটনা। আপনার অনুষ্ঠানে তো কথা বলছি এ নিয়ে, বোধ হয় মনে নেই। এটা বেশ আগে আমরা বলছিলাম। না না, এইবারও কথা হয়েছে। আচ্ছা, সার্জিও গোর নর্স সবুজের দাওয়াত খাওয়ার আগে কুকুরের খাইয়া ফেলাইছে খাবার। ও আচ্ছা, কুকুরের খাবার খাইছে। যা মজা করলেন সাইফুল ভাই, কি বলবেন? বাংলাদেশে কিছু সাংবাদিক আর কিছু সুশীল সমাজ আছে, এখন এরা মির্জাফর। আচ্ছা, সবাইকে শুভরাত জানি শেষ করি। আরো বহু, আজকে তো অনেক দর্শক এবং অনেক কমেন্ট, আজকে মনে হয় বহু। হায় হায়, আমি যত নিচে যাচ্ছি কমেন্টস আর কমেন্টস, গত 2 দিন আগের ঘটনা, কমেন্টস আর কমেন্টস। নাসির না, রাশেদ তো বলছে নাসির গাঁজা খায়। হ্যাঁ, রাশেদ বলছে এরা গাঁজা খায়। সাইফুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সার্জিও গোর আওয়ামী লীগের জন্য কি বার্তা নিয়ে এসেছেন? এই প্রশ্নের উত্তর দিয়ে দেন, আমরা শেষ করে দিই। আওয়ামী লীগের জন্য কোনো বার্তা তিনি আনছেন কিনা এটা সরাসরি তিনি কখনোই এটা বলবেন না। এটা আমেরিকান নীতিমালার মধ্যে পড়ে না। তারা সরাসরি একটা নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বললে তারা বলবে না, কিন্তু তারা যেটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছে, সেই ইনক্লুসিভ রাজনীতির কথা কিন্তু তারা বিভিন্ন লেভেলে বলবে। এই রাজনীতিবিদদের সাথে যখন কথা হবে সেখানেও বলবে, আবার গোপনে মিটিং করেও কিন্তু করবে, এবং তারেক রহমানের ওখানেও থাকবে। কিন্তু এটা প্রকাশ্যে কোনোদিন আমেরিকার পলিসিতে এটা পারবে না, তারা পারবে না। নিষিদ্ধ সংগঠনের পক্ষে তারা প্রকাশ্য স্টেটমেন্ট দিতে পারবে না, প্রকাশ্য হয়ে কথা বলতে পারবে না। ইভেন আওয়ামী লীগের নেতাদের সাথে প্রকাশ্যে মিটিং করতে পারবে না, তাদের আইনে তাদেরকে এটা অ্যালাউ করে না। সো এটা নিয়ে হবে না, হবে গোপনে হবে। এটা বলে যে এটা হয়তো প্রকাশ্য মিটিং হবে না, গোপন মিটিং হবে, গোপনে কথাবার্তা হবে। একদম পরিষ্কার। আর এটা উত্তর পেয়ে গেছেন শামীম হাওলাদার। আর 18 ঘন্টা এই দেখেন, উদাহরণ দিতে গিয়ে তো আমি বেগে দেয় পড়ে স্বপ্নরা টুরো রাগ করছে দেখি। গায়কের সাথে পাটোয়ারির তুলনা প্রত্যাহার করলাম ভাই, আর এই নিয়ে কথা বলা হবে না। আমি মজা করার জন্য বলি ভাই, আপনারা রাগ করেন কেন? আমি ফান করি যে বাংলাদেশে এগুলো আছে। আচ্ছা, তারপরে সংবাদ তুলনামূলকভাবে আড়ালেই থেকে গেছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে 21 জুলাই অগ্নিকাণ্ড ও বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। তাই দুর্ঘটনার কথা বলে নাই, বলছে নষ্ট হয়েছে, ঠিক করতে 4-5 দিন সময় লাগবে, এইগুলা বলছে। হ্যাঁ, তারপরে আর লিখছিল, আরেকটা জিনিস কে লিখছিল এখানে, এটা পরে শেষ করতে চাইছিলাম, এর মধ্যে তো একটা নতুন আসছিল, আর তো এটা উপর দিকে উঠে গেছে। আচ্ছা, সাদি আফরিন লিখছেন 18 ঘন্টা কাজ করেও দেশে গ্যাস, বিদ্যুৎ, খাদ্য সবকিছুর ঘাটতি, প্রধানমন্ত্রীর বেদনায় আব্বাজান। প্রধানমন্ত্রী তো আর গ্যাস সাপ্লাই করে না, তো 18 ঘন্টা উনি কাজ বলতে করলে কি চাচ্ছেন 18 ঘন্টা কাজ করে না? উনি বলছেন 18 ঘন্টা কাজ 8 করে মিনিট করলে কি? সেটাই বলতেছে নাকি। আমার সাধারণত কাঁচামরিচ কিনতে হয় না, নিজে চাষ করি, কিন্তু এবার পাইনি বলে কিনতে হচ্ছে, কিন্তু 400 টাকা দিয়ে কিনতে হবে, এটা অবিশ্বাস্য। কাঁচামরিচের কেজি 300 থেকে 400 টাকা, সেটা জানলাম। এটা ভালো। জুলাই জঙ্গিদেরকে এবং রাজাকারের বাচ্চাদেরকে একসাথে রোহিঙ্গা ক্যাম্পে নির্বাসনে পাঠানো হবে, ভিত্তিক ভৌমিক। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্পে পাঠাইলে তো তারা ফেরত চলে আসবে, তাদেরকে পাঠাতে হবে এমন এক দ্বীপে, তাদেরকে কোনো এক দ্বীপে নিয়ে, কোনো একটা দ্বীপে নিয়ে ফালা দিতে হবে, যা ওখানে যা থাক, অথবা ভাসমান জাহাজে রাখতে হবে। নাহলে জাহাজ তো খরচ।
আচ্ছা, এটা তো খরচ আছে। খরচ আছে। আপনি ফালাইদের তো পরিত্যক্ত কোনো দ্বীপ আছে আমাদের যেগুলো এখন পর্যন্ত হ্যাঁ, আবার আছে। দিয়ে হয় নাই, ওই সব জায়গায় দিয়ে দিবে। যা তো এই 10 লাখ টাকা পাঠায় দেওয়া, 20 লাখ পাঠায় দিলে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ দেখবেন। সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যথারীতি আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে সব অনুষ্ঠানে। আর রাত 2টায় থাকবো বাঁকাচুক এবং দুনিয়া জুড়ে দেখার অনুরোধ থাকলো। এবং যথারীতি এই অনুষ্ঠান তো আপনারা অনেক কমেন্টস করছেন, এন্ড লাইভের শেষে যারা দেখবেন